তো দেখো এখানে ঘটনাটাকে আগে বোঝার চেষ্টা করো। বলতেছে ইফ এ স্ট্রেট লাইন, প্রশ্নটাকে বুঝো, প্রশ্নটা ভালো করে খেয়াল করো। ইফ এ স্ট্রেট লাইন মানে কোনো একটা সরল রেখা আছে। তো এই যে সরল রেখাটার কথা বলছে, এই সরল রেখার সাথে এই ঘনকের, এই কিউবের কোনো সম্পর্ক নেই। আমি আবার বলতেছি, এটা স্টোনটা ঘোলায় ফেলে, মনে করে যে সরল রেখাটা মনে হয় কিউবের কোনো একটা সরল রেখা, কিন্তু না। এই স্ট্রেট লাইনের সাথে কিউবের কোনো কিছুর কোনো কানেকশন নেই। ক্লিয়ার? বলতেছি কি ইফ এ স্ট্রেট লাইন মেক্স অ্যাঙ্গেল, কোনো একটা সরল রেখা কোণ তৈরি করবে। কি কি কোণ তৈরি করবে? আলফা, বিটা, গামা এবং ডেল্টা কোণ তৈরি করবে। তো সেই সরল রেখাটা কার সাথে কোণ তৈরি করবে? সে তো কোণ তৈরি করবে হচ্ছে 4 ডায়াগোনালস অফ এ কিউব, মানে ঘনকের 4টা কর্ণ আছে না, সে কর্ণের সাথে কোণ তৈরি করবে। তো আসলে ঘটনাটা এবার আমি বুঝাচ্ছি, শোনো ভালো করে খেয়াল করো। মনে করো আমি যে সরল রেখাটা কনসিডার করতেছি, সেই সরল রেখাটা হচ্ছে এইটা। সেই সরল রেখাটা এই দিকেও নিতে পারতাম, এই দিকেও নিতে পারতাম, আমার ইচ্ছার বিষয়, ব্যক্তিগত ইচ্ছা। তো আমি ধরো আমি এখানে এই বরাবর সরল রেখাটা নিলাম, হ্যাঁ? আচ্ছা বুঝাচ্ছি, পরে তোমার লেখা এখন লেখো না। তো আমি এখানে এইভাবে একটা মার্ক করলাম যে স্যার এইটা হচ্ছে আমার সেই সরল রেখাটা। মানে যেই সরল রেখার কথাটা কে বলতেছে? প্রশ্ন বলে দিছে, যেটা স্ট্রেট লাইনের কথা বলছে না, এই স্ট্রেট লাইনের কথা বলছে। তো এই সরল রেখাটা ধরে নিলাম আলফা কোণ তৈরি করবে একটা কোণের সাথে, একটা কর্ণের সাথে। তো একটা কর্ণ কোণটা মনে করো এটা যদি ও বিন্দু হয়, এটা যদি ও বিন্দু হয়, তাহলে এইটা তার একটা কর্ণ না? এই যে ও পয়েন্ট থেকে এটা একটা কর্ণ, এই যে এইভাবে একটা কর্ণ, কর্ণগুলো পরে আমি বুঝাবো। তো ধরে নিলাম এইটা যদি একটা কর্ণ হয়, তো এইবার আবার সে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে? ধরে নিলাম আলফা। এরকম 4টা কর্ণ পাওয়া যাবে, 4টা কর্ণের সাথে সেই 4টা কোণ তৈরি করবে। এটা হচ্ছে প্রথম কথা, প্রশ্নটা আগে বুঝতে হবে। তার মানে আমার যে স্ট্রেট লাইনের কথা বলছে, সেই স্ট্রেট লাইনের সাথে ঘনকের ধারের কোনো কানেকশন নেই। ওকে, ডায়াগোনালস অফ এ কিউব দেন শো দ্যাট cos স্কয়ার আলফা, এইটা এই দুটো ইকুয়েশন প্রুফ করতে হবে। তো এখন ভালো করে বুঝো, ঘনক আমি লিখতেছি এখানে, এই ছবিটা অনেক ক্রিটিক্যাল একটা ছবি। ঘনক জিনিসটা আসলে কি? ঘনক জিনিসটা হচ্ছে যার প্রতি কিউব দেখছো না ছোটবেলায়, অনেকে দেখবা যে এই যে ছোটবেলায় এই যে গেম খেলে, এই যে সুডুকু টাইপের গেম খেলে না? হ্যাঁ, এই সুডুকু টাইপের যে গেমগুলো খেলে, ওখানে দেখবো একদম সবগুলো ধার সমান থাকে। তো ঘনকের প্রত্যেকটা ধার মানে প্রত্যেকটা এজেস এর ভ্যালু হচ্ছে সেম। তো আমি প্রথমে নাম দিচ্ছি যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে কত? জেড। এই ছবিটা আঁকাটাও বেশ ক্রিটিক্যাল। আচ্ছা, সময় আমার সাথে সাথে আঁকো, সমস্যা নেই। লিখছো এতটুকু? এখন পরের কথা, তো এইটা তো আসলে 3 ডাইমেনশনালি, শোনো, এটা তো 3 ডাইমেনশনালি হচ্ছে ও এক্স, ও ওয়াই আর হচ্ছে ও জেড, আমাদের 3টা এক্সিস। এখন ঘনকের ধার কি? একটা ধার সে ও এক্স অক্ষর উপর আছে না? হ্যাঁ, তো ধরে নিলাম এই ও এ ধারটা মানে ও এ এজটা সে এক্স অক্ষর উপরে আছে। ওকে, আর ধরে নিলাম ও ওয়াই এর উপরে সে কত আছে? ধরে নিলাম এই বরাবর আছে সে। আচ্ছা, এইটাকে এই নাম দাও, এইটাকে এই দাও, এইটাকে দাও হচ্ছে সি, আর এটাকে নাম দেওয়া হচ্ছে ই। যে ঘনকের ওসি এসটা আছে এক্স অক্ষের উপরে, ওই এসটা আছে কার উপরে? ওয়াই এর উপরে, আর ও এ এসটা আছে হচ্ছে জেড এক্সিস এর উপরে। ওকে, এবার একটা একটা করে সিরিয়াল ওয়াইজ নাম দিব। ও পয়েন্ট, এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, ই পয়েন্ট, এফ পয়েন্ট, আর এটা হচ্ছে জি পয়েন্ট। ঠান্ডা মাথায় নামগুলো দিয়ে ফেলো। ক্লিয়ার? ওকে, এবার তোমাদেরকে কিন্তু একটু আগে বলছি যে কিউবের প্রত্যেকটা এজেস এর ভ্যালুস কি হবে? সেম হবে না? প্রত্যেকটা এজের ভ্যালু হবে সেম। তো আমি ধরে নিচ্ছি এই যে প্রত্যেকটা ভ্যালু, এই যে ও থেকে এর ডিস্টেন্স এ, এইটার ডিস্টেন্স এ, এটার ডিস্টেন্স এ, এইটার ডিস্টেন্স এ, সবগুলোতে ডিস্টেন্স এই করে করে আছে, সবগুলোতে ডিস্টেন্স এই করে করে আছে। হ্যাঁ, ডিস্টেন্সগুলো লিখে ফেলো, না লিখলেও সমস্যা নেই, বাট লিখে ফেলো, বুঝতে সুবিধা হবে। এই যে এই বরাবর ও থেকে সি এর ডিস্টেন্স এ, বুঝতে পারলাম সাফওয়ান? তা না, বুঝতে পারছো? এখানে ঘটনাটা হচ্ছে কি, ছবি তো আসলে পড়াশোনা করতেছি 3 ডাইমেনশনাল, কিন্তু ছবি আঁকছি কোথায়? 2 ডাইমেনশনাল। এই কারণে মনে হয় কি, মনে হয় স্যার এইটা মনে হয় একটু ছোট, আর এইটা মনে হয় বিরাট বড়। বুঝছো? এরকম মনে হয়, আসলে কিন্তু জিনিসটা সব সমান। তো এখন এখানে একটু বুদ্ধি খাটাবো, খুব ভালো করে খেয়াল করো। এই যে প্লেনটা, এই যে জেড এবং এক্স প্লেন, এই যে এখানে জেড এবং এক্স প্লেন না, এটা বিষয়টা ঠিক কিনা? তো এই দিকটা হচ্ছে যে আমাদের জেড এক্সিস, এই দিকটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। তো যদি এটা জেড এক্সিস হয়, এই পার্টটা যদি জেড এক্সিস হয়, তো জেড এক্সিস হলে স্বাভাবিকভাবে এখানে কার মান থাকবে? এই যে এই সরল রেখার মধ্যে, এই সরল রেখার মধ্যে কি আছে? এ পয়েন্টটা না? তাহলে এ পয়েন্ট আছে এখানে। প্রত্যেকটা পয়েন্ট 3 ডাইমেনশনাল চিন্তা করতে হবে।
তাহলে এ পয়েন্ট যেহেতু সরল রেখাটা জেড অক্ষ, তাহলে এই এ পয়েন্টে কার কার মান থাকবে না? এক্স এর মান আর ওয়াই এর মান থাকবে না। কার মান থাকবে? জেড এর মান থাকবে। তাহলে এর পয়েন্ট হচ্ছে 0,0, হচ্ছে এ। না, পয়েন্টটা লিখো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করো, এটাকে একটু সহজে করার জন্য এভাবে ভাবো, এই জেড এক্সিস গুলো নামগুলো চেঞ্জ করে দাও, তাহলে একটু করতে সুবিধা হবে। এইটাকে দাও হচ্ছে এক্স এক্সিস, এটার নাম হচ্ছে ওয়াই, তাহলে হিসাব করতে সুবিধা হবে। এটাকে দাও জেড এক্সিস, এক্স ওয়াই প্লেনটা হিসাব করতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এইটার নাম কত হয়ে যাবে? এক্স এক্সিস যদি হয়, যদি এটা এক্স হয়, তাহলে এ পয়েন্টে এখানে কার মান থাকবে? এক্স এর মান থাকবে। তাহলে ধরে নিচ্ছি এক্স এর মানটা হচ্ছে কত? এ। ওয়াই এর মানটা কত? 0, আর জেড এর মানটা এখানে 0। এ পয়েন্টের কোঅর্ডিনেট পেলাম, এটা বুঝতে পারছি। আচ্ছা, এবার এখানে চিন্তা করো বি পয়েন্ট, বি পয়েন্টের কোঅর্ডিনেট লিখবো। ঠান্ডা মাথায় চিন্তা করো, শোনো, বি পয়েন্টটা কোন কোন প্লেনের মধ্যে আছে? এক্স আর ওয়াই এর মধ্যে। এক্স এবং ওয়াই এর মাঝখানে আছে বি পয়েন্ট, তার মানে বি পয়েন্টে এক্স এর মান এক্সিস্ট করবে, ওয়াই এর মান এক্সিস্ট করবে, জেড এর মানটা 0 হবে। তো লিখো এ, A, 0। ওকে, আচ্ছা, এইবার সি পয়েন্টের দিকে আসো, সি পয়েন্টের দিকে ফলো করি। সি পয়েন্ট, সি পয়েন্টটা কি বলে? সি পয়েন্টটা কার উপরে আছে? ওয়াই এর উপরে আছে। তাহলে এখানে কার কার মান মিসিং থাকবে? এক্স আর জেড এর মান মিসিং থাকবে। তাহলে 0,A, 0। ওকে, এরপরে ডি পয়েন্টে চলে যাও। হ্যাঁ, সাউন্ড করো না, ডি পয়েন্টে চলে যাও, ডি পয়েন্টে চলে আসো। আচ্ছা, ডি পয়েন্টে দিয়ে কি অবস্থা? এখানে ডি পয়েন্টটা কোন কোন প্লেনের মধ্যে আছে? ওয়াই আর জেড। তাহলে ওয়াই আর জেড এর মান থাকবে এখানে, এই যে A, আর এক্স এর ভ্যালুটা হবে এখানে 0। বুঝতে পারলাম? সিমিলারলি ই এর মানটা কত কত হবে? ই এর মানটা হবে এই বরাবর, এটা জেড এক্সিস এর উপর আছে, তাহলে এক্স এর মান এবং ওয়াই এর মানটা মিসিং। এফ এর মান, এফটা কোন কোঅর্ডিনেটে আছে? এক্স আর জেড, তার মানে A, 0, A। বুঝতে পারছি? ওকে, মনে থাকবে তো নাকি? আচ্ছা আচ্ছা, এখন না আমি না এখন লাস্ট একটা পয়েন্ট বাদ রয়ে গেছে, সেটা কোনটা? জেড, সরি জি বাদ রয়ে গেছে। তো জি পয়েন্টটা কি? সে আসলে কোনো পয়েন্টের উপরই নাই, সে আসলে এক্স অক্ষের উপরও নাই, ওয়াই এর উপরও নাই, জেড এর উপরও নাই, আবার সে তিনটার উপরই আছে। আসল ঘটনা হচ্ছে এভাবে চিন্তা করতে হয়। দেখো, তুমি জিতে আসতে চাও, কোথায় আসতে চাও? তো দেখো, জিতে আসতে চাইলে তুমি প্রথমে ও থেকে হাঁটা শুরু করবা। ও থেকে হাঁটলে এক্স অক্ষ বরাবর এ ইউনিট, ওয়াই অক্ষ বরাবর এ ইউনিট, আবার জেড অক্ষ বরাবর আবার এই ইউনিটে যেতে হবে, ঠিক কি না? এই কারণে জি এর কোঅর্ডিনেট হচ্ছে A, A। মাথায় ঢুকছে কথাটা? ওকে, আমি আর একটা ব্যাখ্যা দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো, আমি কিন্তু এতক্ষণ টেকনিক ইউজ করছি যে বি পয়েন্টটা এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটে আছে, তাই আমি লিখছি A, A, 0। তুমি এভাবে চিন্তা করতে পারো, এভাবে চিন্তা করতে, স্যার আমি বি পয়েন্টে আসতে চাই, বি পয়েন্টে আসতে চাইলে আমার এক্স অক্ষ বরাবর আসতে হবে, ওয়াই অক্ষ বরাবর আসতে হবে, জেড এর দিকে যাওয়া লাগবে, এই কারণে A, A, 0। বুঝতে পারলাম? ধরো তুমি ডিতে আসতে চাও, তো ডিতে যদি আসতে চাও, তাহলে তোমার এই বরাবর ডিতে আসতে চাইলে তোমার দেখো ওয়াই অক্ষ বরাবর তুমি কত গেছো? এ ইউনিট। জেড অক্ষ বরাবর কত উঠছো? তুমি এক্স অক্ষ বরাবর কোন কাজ করছো? এই কারণে এক্স এর মানটা এখানে 0। ক্লিয়ার কথাগুলো? ওকে, তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের কিউবের জন্য আমাদের ডায়াগ্রাম। ওকে, এবার হচ্ছে যে আমরা আমাদের প্রশ্নের মধ্যে ঢুকবো, সলিউশনে প্রুফের মধ্যে যাব। তো প্রথম কথা লিখে ফেলো যে এখানে প্রত্যেকটা এজের আমি লেন্থ কত করে নিছি? এ করে নিছিলাম না? হ্যাঁ, তো লিখো লেট, প্রুফ লিখো। লেট, এটা পরে কাজে লাগাবো। আমাদের এটা হচ্ছে আমাদের অরিজিন। হ্যাঁ, তো বলো আমাদের কিউবটা কত? কিউবের নাম কি? কিউবের নাম কি? ও এ বি সি ডি ই এফ জি না আমাদের কিউবের নামটা? তো লিখো লেট ও এ বি সি ডি ই এফ জি বি এ কিউব।
whose all of the edges are equal। এর মানে কি? সাফন বলো। মানে এই কিউবের সবগুলো এজগুলো কি সমান। ওকে, let the length be a equals to 1 unit। আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা এজেসের let the length be a equals to কত ইউনিট? 1 unit of each edges। প্রত্যেকটা এজের মানে ধারগুলোর আমি ইউনিট কত করে ধরে নিলাম? a ইউনিট করে ধরে নিলাম। হ্যাঁ, এর মানটা কত? এর মানটা হচ্ছে 1 ইউনিট। লিখে নাও, এতটুকু আগে প্রথমে লিখো। ক্লিয়ার? এখন তোমাদেরকে তো স্যার বোঝানোর জন্য প্রথমে এই যে এগুলা লিখছি। হ্যাঁ, নাহলে তো তোমাদেরকে আমি কোঅর্ডিনেট বুঝতে পারতাম না। তো এখন প্রথম কাজ হচ্ছে তুমি প্রথমে আমি সিরিয়াল ওয়াইজ তুমি লিখবা যে লেট, এখানে লিখো যে লেট দ্য কোঅর্ডিনেট অফ কোঅর্ডিনেটস হ্যাঁ, কোন সমস্যা? লিখো যে লেট দ্য কোঅর্ডিনেটস অফ, আচ্ছা এই এটা 0 মূল বিন্দু অরিজিন, এটার কোঅর্ডিনেট কত হবে? 0,0,0 না? ওকে, লেট দ্য কোঅর্ডিনেটস অফ 0। তো 0 এর অবস্থান হচ্ছে 0,0,0। এরপর লিখবা কোঅর্ডিনেটস অফ a, কোঅর্ডিনেটস অফ a বলো a এর স্থানাঙ্কটা কত? a,0,0। ওকে, তারপর লিখবা কোঅর্ডিনেটস এরপর লিখবা হচ্ছে b a,0। এভাবে সিরিয়াল ওয়াইজ সবগুলো লিখবা, প্রত্যেকটা সিরিয়াল ওয়াইজ লিখে ফেলো। কোঅর্ডিনেট অফ c 0,a,0। প্রত্যেকটা সিরিয়াল ওয়াইজ লিখো। তারপর লিখো যে কোঅর্ডিনেট অফ, তোমার ডট ডট লিখো না, তোমরা ঠিকঠাক মতো লিখবা। d এর মান হচ্ছে 0,a,a। কোঅর্ডিনেট অফ e এর মান, e এর ভ্যালু কত? 0,0,a। ঠিক আছে? ওকে, এরপর লিখো হচ্ছে কোঅর্ডিনেট অফ ই গেছে, এর পরে হচ্ছে f। f এর ভ্যালুটা কত হবে? a,0,a। কোঅর্ডিনেট অফ g, g এর ভ্যালু হচ্ছে a,a। লিখছো? কয়টা পয়েন্ট আছে এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা পয়েন্ট। 1 2 3 4 5 6 7 8টা। হ্যাঁ ঠিক আছে, 8টা পয়েন্ট হয়েছে। ঠিক আছে, কোঅর্ডিনেট পয়েন্টগুলো লেখা হয়েছে। আচ্ছা এখন বলো, এখন আমার এই যে কিউবটা যে আঁকছি, তো এই কিউবের মধ্যে 3টা ধার, একটা হচ্ছে কি OA, একটা হচ্ছে OC, আর হচ্ছে OE। এগুলো আবার 3D কোঅর্ডিনেট সিস্টেমে কার উপর আছে? এটা আছে x অক্ষের উপর, এটা আছে y অক্ষের উপর, এটা আছে কার উপরে? এটা আবার লিখতে হবে। তো লিখো the edges of OA, তারপর হচ্ছে OC and OE lies on x, y, z axis respectively। যে তারা এই তিনটা ধার হচ্ছে x, y এবং z অক্ষের উপরে তারা কি অবস্থায় আছে? তারা এটার উপরে কোইনসাইড অবস্থায় আছে, তাই না? ওকে, এটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডায়াগোনাল খুঁজে বের করা। তো আমি যদি তোমাদেরকে একটা কিউব এখানে সামনে দিতাম আর কিউবটা যদি ফাঁকা থাকতো, তাহলে তুমি খুব সহজেই কিউবগুলোর কোনগুলো খুঁজে বের করতে পারতা। কিন্তু 2D থেকে কোনগুলো খুঁজে বের করা খুব টাফ। তো আমি যেভাবে লিখতেছি আমার সাথে দেখো, আমি এগুলো মুছে দিচ্ছি সব। এখন তোমাদেরকে আমি ডায়াগোনালগুলো দেখাবো, ডায়াগোনালগুলো দেখে তারপর ডায়াগোনালগুলোর নাম লিখবো। তো এখানে একটা কাজ করি, এইগুলো মুছে দিচ্ছি। এই যে এইগুলো দরকার নাই, তোমাদেরকে বোঝানোর জন্য লিখছিলাম।
এগুলো মুছে দিচ্ছি। খেয়াল করো কিভাবে ডায়াগোনাল খুঁজে বের করতে হয়। সর্বপ্রথম চিন্তা করতে হবে, এই যে ও বিন্দু আছে না, প্রথমে তুমি এখান থেকে হিসাব করবা। তো ডায়াগোনাল হিসাব করতে হবে কিন্তু এক কোণা থেকে আরেক কোণায়। এখন তোমার কাছে এরকম, যেমন আমি যখন পড়াশোনা করতাম আমার কাছে এরকম মনে হতো যে স্যার ও একটা কোণা, তাহলে ও এর সাথে ডি যদি যোগ করে দিই তাহলে ওডি তো একটা কোণা হতে পারে, কিন্তু ওডিটা আসলে একটা কর্ণ না। কেন? আমি যদি ও এর সাথে ডি কে কানেক্ট করি তাহলে আসলে ঘটনাটা হচ্ছে কি, ও ই ডি আর সি এটা দেখতে একটা আয়তক্ষেত্রের মতো না, আয়তক্ষেত্র অথবা বর্গক্ষেত্রের মতো, যাই হোক যেটাই হোক। তাহলে আমি আসলে কার কর্ণ বের করে ফেললাম? ওডি এর কর্ণ বের করছি। কিন্তু আমার কি আসলে ওডি এর কর্ণ দরকার? আমার দরকার ঘনকের কর্ণ। বুঝতে পারলাম? তাহলে ও থেকে তুমি যখন কানেক্ট করবা তখন ওই সারফেস নেওয়া যাবে না, এই পাশে সারফেস নিতে হবে। ওই পাশে সারফেসে আছে কে? ওসিডি, ওই সারফেসটা বাদ। সারফেস তাহলে কোনটা হবে? এ বি জি এফ, তাই না? তাহলে কোন হিসাব করলে নিচের ফ্লোরের পয়েন্ট হচ্ছে ও আর উপরের পয়েন্টটা কত? জি না? তার মানে আমার একটা কর্ণ পাইছি, সেটা হচ্ছে আসলে ওজি। ওজি হচ্ছে একটা কর্ণ, ওজি হচ্ছে একটা কর্ণ। কর্ণ ভালো করে বুঝতে হবে, এই কর্ণ ধরার বেশ টাফ। তবে লিখে রাখলাম ওজি হচ্ছে আমার একটা কর্ণ। ক্লিয়ার? তা না, বুঝতে পারছো? বলো কোথায় বুঝো না, বলো। হ্যাঁ বুঝি নাই। ঘনক হচ্ছে কিউব, কিউব কিউব, সি ইউ বি ই, কিউব। ওই যে ছোটবেলায় পড়ছো না, দেখছো না, যে বলছি না আমরা যে কি সুডুকু খেলতাম, সুডুকু, হ্যাঁ রুবিক্স কিউব, ওইটা হচ্ছে আসলে মূল কেসটা হচ্ছে এইটা। রুবিক্স কিউব যেমন মিলাইতাম বিভিন্ন রঙের ইয়েগুলো যে মিলাইতাম, হ্যাঁ। তো প্রথম কি আমি কি প্রথম কর্ণটা বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা ওকে। এবার ও বিন্দু থেকে হিসাব করো, খেয়াল করো। ও থেকে আমি কিন্তু প্রথম শুরু করছি অরিজিন থেকে। তো এবার অরিজিন থেকে তুমি সি এর দিকে আসো। কি হবে কয়টা আমাদের? কোন হবে? ডায়াগোনাল হবে কয়টা? চারটা। কেমনে খুঁজে বের করে ভালো করে দেখো। ও থেকে আমি এই যে সি এর দিকে গেলাম, এই যে এখানে ও থেকে এই পয়েন্টে আসলাম, যে সিতে আসলাম। এখন সিতে যদি আসি তাহলে সি এর সাথে কানেক্টেড সারফেস কোনটা? এটা সাথে সারফেস কোনটা? বি জি ডি সি। তার মানে এখানে নেওয়া যাবে না, এখানে নিতে পারবো? নিতে পারবো না। এইটার উল্টা পাশে সারফেস খুঁজে বের করো। এই যে বি বি সি ডি জি, এই সারফেসের উল্টা পাশে সারফেস কোনটা? ও এ এফ ই না? তাহলে কর্ণ হবে কি? ফ্লোরের সাথে এই যে সিলিং, এই যে সি এর সাথে, ভেরি গুড, সি এর সাথে এফ। তাহলে আমি এটাকে কানেক্ট করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা কর্ণ। এগুলো 2D ছবি থেকে 3D ছবি বোঝার বেশ টাফ। তাহলে সিএফ, এই যে সি এর সাথে কানেক্ট করে দিলাম, সিএফ। সিএফটা হচ্ছে আমাদের ডায়াগোনাল। ওকে, দুটো ডায়াগোনাল পাইলাম। ক্লিয়ার? তাহলে প্রথম শুরু করছিলাম কোন জায়গা থেকে? ও অরিজিন থেকে। ও এর পরে আমি ওসি এর দিকে গেছিলাম, কারণ ওসিটা ওয়াই অ্যাক্সিসের উপরে আছে। তাহলে এবার সি থেকে আমি ডায়াগোনাল আছে কোন দিকে? সিএফ এর দিকে না? তো লিখলাম হচ্ছে এখানে সিএফ, এখানে লিখে রাখতেছি, পরে কাজে লাগবে। ওকে, এবার ও থেকে প্রথম স্যার সি এর দিকে গেছিলাম না, মানে ওয়াই অ্যাক্সিস এর দিকে গেছিলাম। এবার আমি আবার কোন অক্ষের দিকে যাব? আচ্ছা এক্স এর দিকে আসতেছি। তো এক্স এর দিকে আসলাম। তো সাফওয়ান বলো এক্স এর দিকে আসলে পয়েন্ট কোনটা? এ না? আচ্ছা আচ্ছা ওকে, এ। তাহলে এ এর সাথে কানেক্টেড সারফেস কোনটা? এ এর সাথে কানেক্টেড সারফেস হচ্ছে এ বি জি এফ, এটা বাদ। তাহলে এই পয়েন্টের সাথে এই সারফেস বাদ দিয়ে তার উল্টা পাশে সারফেস কোনটা আছে? ও সি ডি না? তাহলে এটা হচ্ছে ফ্লোর, আর পয়েন্ট কোনটা? কোনাগুলি পয়েন্ট না? দেখে কি বোঝা যায় যে এ আর ডি একটা কর্ণ? দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে এটা হচ্ছে কর্ণ। বুঝতে পারছি? ওকে, তো লিখো, এটাকে লাল দাগ দিয়ে দেখাচ্ছি যে এ থেকে ডি আমি কানেক্ট করে দিব। এই যে একবারে এইবার আবার সোজা দাগ দিয়ে দিচ্ছি, এ থেকে ডি, এ থেকে ডি, এটা হচ্ছে আমাদের কর্ণ। এ থেকে ডি হচ্ছে আমাদের কর্ণ। তো লিখে রাখলাম এডি, এডি হচ্ছে কর্ণ। আর একটা কর্ণ লাগবে, চারটা কর্ণ না? তাহলে হিসাব করো, প্রথমে অরিজিন থেকে ওসি তে গেছি ওয়াই অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে গেছি, কোনটা বাদ রয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাদ রয়ে গেছে না? তাহলে এখন ই হচ্ছে আমাদের পয়েন্ট, কারণ জেড অ্যাক্সিস বরাবর ই পয়েন্ট। তাহলে ই পয়েন্টের সারফেস হচ্ছে এইটা। এটা নিয়ে কাজ করব না, উল্টার দিকে সারফেস নিয়ে কাজ করব। তো উল্টার দিকে সারফেসে কি আছে? এফ জি বি আর এ না? তাহলে এটা হচ্ছে ফ্লোর, এটা হচ্ছে কি, সরি এটা সিলিং, এটা হচ্ছে কি ফ্লোর না? মানে টপ টু বটম। তাহলে এই বরাবর আমাদেরকে যোগ করে দিতে হবে।
হ্যাঁ, এবার আবার যোগ করে দাও, এই যে ই আর বি। তাহলে ই থেকে আমি কিন্তু ডায়াগোনাল আঁকতেছি কোন জায়গা থেকে, ই থেকে বি এর দিকে। এই খেয়াল করো, আমি কিন্তু বি থেকে এর দিকে আঁকতেছি না, ই থেকে বি তে আঁকতেছি, কারণ আমি জেড এক্সিসে গিয়ে জেড এক্সিস থেকে টান দিচ্ছি, তাই না? আচ্ছা, এবার আবার লিখো এই যে ই থেকে বি, ই থেকে বি, ই থেকে বি, এইটা হচ্ছে আমাদের ডায়াগোনাল, ই থেকে বি। তোমরা খালি হিসাবে ভুল করো, তোমরা হিসাবে ভুল করো কেন জানো? আমি আঁকছি ডায়াগোনাল ই থেকে বি এর দিকে, খাতার মধ্যে লেখো বি থেকে ই এর দিকে। আমি কি বি থেকে ই লিখতে পারবো? কেন পারবো না? কারণ আমি গেছিলাম কোন দিকে, জেড এক্সিস বলো, জেড এক্সিস থেকে আমি ডায়াগোনাল টানছি এইদিকে, তাহলে ডায়াগোনালটা হবে ইবি। ক্লিয়ার? ডায়াগোনাল কি আমি বুঝতে পারছি? ডায়াগোনাল যদি এখনো কেউ না বুঝো, সে কিন্তু থিওরি বুঝবে না, তার জন্য কিন্তু কষ্ট হয়ে যাবে। এই হচ্ছে আমার 4টা ডায়াগোনাল। ওকে, তো আমি তো এগুলো লিখে রাখছি আমার বোঝার সুবিধার্থে, তাই না? তুমি এই ছবি নিয়ে যে ডায়াগোনাল গুলো মার্ক করার পরে তুমি উপরে লিখবা দেয়ার আর 4 ডায়াগোনালস। উপরে লিখো যে ফ্রম অ্যাবভ ফিগার there are 4 diagonals and those are OG, CF, AD, EB respectively. দেখো, বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করো, বুঝতে অসুবিধা হলে স্যারকে প্রশ্ন করো। হ্যাঁ, আবার রিপিট করবো? আচ্ছা, শুরু থেকে আবার রিপিট করতেছি। প্রথমে কোন জায়গায় বুঝতে পারো? ডায়াগোনালে। আচ্ছা, ডায়াগোনালে ভালো করে খেয়াল করো। প্রথমে অরিজিন থেকে শুরু করছি, তো অরিজিন থেকে যদি শুরু করি, অরিজিন, তো অরিজিন থেকে শুরু করলে আমাকে কর্ণ নিতে হবে। এখন তুমি যদি ও এর সাথে ডি কে কানেক্ট করো, মনে করো ভুল করে, তাহলে ও এর সাথে যদি আমি ডি কে কানেক্ট করি, তাহলে তো আমি আসলে কার কর্ণ বের করে ফেললাম? ইডি সিও, বড় ক্ষেত্র বা আয়তের ক্ষেত্রে আমি কি করে ফেললাম? কর্ণ বের করে ফেললাম। বাট এটা কি আমার কিউবের কর্ণ হবে? না। তাই আমি ও থেকে কানেক্ট করবো কাকে? জি কে, কোনাকুনি। আচ্ছা, এবার ও থেকে আমি এক্স অক্ষের দিকে আসলাম, এক্স অক্ষের দিকে আসলে কে আছে? এই পয়েন্ট না? তাহলে এ পয়েন্টের সাথে আমাকে কর্ণ বানাইতে হবে। তাহলে এর সাথে কানেক্টেড সারফেস হচ্ছে এইটা, এ বি জি এফ, এটা বাদ। উল্টা দিকে সারফেস হচ্ছে এইটা, ইডি সিও, তাই এটার সাথে কানেক্ট করছে যে ওইটাকে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এডি, এই হলো আমাদের এডি। এবার ও থেকে গেছে সি এর দিকে, তো সি এর সাথে সারফেসে কানেক্টেড কোনটা? সিডি জিবি, এটা হিসাবে আনবো না। সি এর সাথে কানেক্ট করবো উল্টা পাশে সারফেস, ও ই এফ এ না? তাহলে এটার সাথে বটমের সাথে যে টপ। ক্লিয়ার? ফাইনালি ও এর সাথে ই জেড দিকে গেছে, ই হচ্ছে পয়েন্ট, তো ই পয়েন্টের সাথে কানেক্টেড কে? ই ডি সি ও, এটা নিব না। তার উল্টা দিকে সারফেস হচ্ছে কোনটা? এ বি জি এফ না? তাই এটা হচ্ছে টপ, এটা হচ্ছে কি এখানে বটম। এবার আবার আমাদের ডায়াগোনাল শেপ করছি। কোনো একটা ডায়াগোনাল যদি তুমি সিএফ এর জায়গায় এফসি লিখে ফেলো, তাহলে তোমার অঙ্ক মিলবে না। হিসাবটা বুঝতে পারছি? তুমি যদি ভুল করে এডি এর জায়গায় ডি লিখে ফেলো, তোমার হিসাব আর মিলবে না। ক্লিয়ার? তাই আমার ডায়াগোনাল বোঝাটা সবচেয়ে জরুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন এই যে ডায়াগোনালগুলো পাইছি, হ্যাঁ, তোমাদেরকে দেখো স্যার একটা থিওরি পড়াইছিলাম, একটু মনোযোগ দিও, খেয়াল করে দেখো। তোমাদেরকে স্যার হচ্ছে যে সম্ভবত থিওরি 4 বা 5 একটা থিওরি পড়াইছিলাম, যে কোনো একটা দুটো সরল রেখা আছে, মনে করো একটা ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো এ পয়েন্টের জন্য x1 y1 আর এটা হচ্ছে z1। হ্যাঁ, এখানে x2 y2 আর হচ্ছে কত? z2। তো তাহলে এটার জন্য আমি ডিরেকশন কোসাইন বের করছিলাম। তো ডিরেকশন কোসাইন গুলো ছিল এরকম, যে l ডিভাইড বাই কত? x2 মাইনাস কত? x1, m ডিভাইড বাই কত? y2 মাইনাস y1 ইকুয়ালস টু কত? z2 কত? n হবে, সরি, z2 মাইনাস z1। আচ্ছা, তো এগুলা কি ডিরেকশন রেশিও না? ডিরেকশন রেশিও না? এখানে পয়েন্ট ছিল কয়টা? দুইটা করে পয়েন্ট। তার মানে এই ডিরেকশন রেশিওগুলো কার? আসলে এ বি এর জন্য না, কারণ এ বি এর মধ্যে x1 আছে, এখানে কত? x2 আছে। তাহলে দুইটা কানেক্টেড, একটা সরলরেখার মধ্যে যদি দুইটা কানেক্টেড পয়েন্ট থাকে, বা দুইটা পয়েন্টের জন্য ডিরেকশন রেশিও বের করতে গেলে কি করতে হবে? তাদের কি করতে হবে? মাইনাস করতে হবে না? বিষয়টা এরকম না? ওকে, তো এখন আমি যদি তোমাকে বলি তুমি ওজি এর ডিরেকশন রেশিও বের করবা, কার বের করবা? তাহলে ও জি ডিরেকশন রেশিও বের করতে গেলে কি করতে হবে? ও আর জি তো সরল রেখা, ওই যে দেখো এ আর বি পয়েন্ট, তো ডিরেকশন রেশিও কেমন বের করছিলা? x2 মাইনাস
y2 মাইনাস, তাহলে এখানে কি করতে হবে, a থেকে কাকে বিয়োগ করব, 0 কে, কারণ a b যখন বলছি তখন x2 মাইনাস x1, তাহলে od যখন বলবো a থেকে কত বিয়োগ, আবার a থেকে, আবার a থেকে, তাহলে od এর ডিরেকশন রেশিও কত হবে, a, a, এই হবে। বুঝতে পারছি? এবার মাপপত্রটা বের করব। তো লিখো the direction ratio of od, the direction ratio of OG, তো OG, আচ্ছা বলো ডিরেকশন রেশিও কত হবে? The direction ratio of OG is, OG এর ডিরেকশন রেশিও কত হবে, এই যে a থেকে 0 বিয়োগ করলে কত, a না, তাহলে a, a, মানে a থেকে 0 বিয়োগ করলে 0, a থেকে 0 বিয়োগ করলে a থেকে 0 বিয়োগ করলে কত, a না। আচ্ছা এখন a এর ইউনিট লেন্থটা তুমি কত ধরে নিছিলা, কত ধরে নিছিলা, 1, তাহলে এখানে লিখবো যে or 1,1,1, দেখো বুঝো কিনা, প্রত্যেকটা ইউনিটের লেন্থ কত ছিল, 1 ইউনিট করে ছিল না। ওকে, এইভাবে বাকিগুলো বের করো, লিখো CF। হ্যাঁ বলো, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে OG এর পরে তুমি বের করো, আচ্ছা OG এর পরে CF বের করো, CF, the direction ratio of CF, তাহলে CF এর জন্য কত হবে, C আর F, দেখো কে নিচে আছে, C নিচে, F টা উপরে, তাহলে F থেকে কিন্তু বিয়োগ করতে হবে C কে, তাই না? তাহলে A থেকে 0 বিয়োগ করলে কত, A, 0 থেকে A বিয়োগ করলে মাইনাস A থেকে 0 বিয়োগ করলে A, একটু ভুল হলেই কিন্তু আর হবে না, তাহলে এখানে 1, -1,1, বুঝতে পারলাম? এরপর লিখো the direction ratio of AD is, AD, A থেকে D এর ডিরেকশন রেশিও বের করব, তাহলে A তে আছে কত, A 0 করে দিলাম, তাহলে এটা হচ্ছে নিচে, এটা হচ্ছে উপরে, তাই না? এটা থেকে বিয়োগ করব, তাহলে 0 থেকে A বিয়োগ করলে হচ্ছে মাইনাসে, A থেকে 0 বিয়োগ করলে হচ্ছে A, আর A থেকে A 0 বিয়োগ করলে হবে A, তাহলে or -1,1,1, বুঝতে পারলাম? ফাইনাল একটা রয়ে গেছে, কোনটা, EB। কোন অবস্থাতে কিন্তু ডিরেকশন ভুল করবা না, B লিখলে অঙ্ক ভুল হয়ে যাবে, এখানে আগে ডিরেকশনগুলো লিখে রাখছি, EB। হ্যাঁ, ওকে, ডিরেকশন রেশিও অফ EB ইজ, ওকে, তাহলে E থেকে যখন B করব, তাহলে B থেকে বিয়োগ করতে হবে, তাই না? তাহলে B থেকে বিয়োগ করলে A থেকে 0 বিয়োগ করলে কত, A থেকে এই 0 বিয়োগ করলে আবারও A, 0 থেকে এই বিয়োগ করলে কত হবে, মাইনাসে, or, তাহলে এগুলো মান বসায় দাও, 1,1, -1, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা EB এর মান পেয়ে গেলাম। হ্যাঁ, সবগুলো ভ্যালু মোটামুটি ঠিক আছে। AD এর মান হচ্ছে -1, 1,1, তো সবগুলো মান চলে আসছে না? আচ্ছা, এবার তোমাদের কাছে আরেকটা থিওরি শিখেছিলাম, খুব মনোযোগ দিও, এগুলো বলছি সবকিছু আমি। ধরো কোনো একটা সরল রেখা, দেখো এখানে OG তে সরল রেখা দিন শেষে নাকি, OG তো ফাইনাল একটা স্ট্রেট লাইন, তা না, বুঝতেছো? OG কিন্তু ফাইনালি একটা স্ট্রেট লাইন, তো এই স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও কি, 1,1,1। আমি তোমাদের বলছিলাম কোনো একটা সরল রেখার যদি ডিরেকশন রেশিও থাকে A, B আর C, A, B আর কত, C, তাহলে সেই সরল রেখার ডিরেকশন কোসাইন কত হবে, ডিরেকশন কোসাইন মানে L এর মান হবে A ডিভাইডেড বাই √A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস কত, C স্কয়ার। মনে পড়ে ফর্মুলাটা? M এর মানটা কত হবে, B ডিভাইডেড বাই √A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার, আর N এর মানটা কত হবে, ডিভাইড বাই √A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার। এগুলো হচ্ছে ডিরেকশন রেশিও থাকলে কি বের করার ফর্মুলা, ডিরেকশন কোসাইন বের করার ফর্মুলা। কি বের করার ফর্মুলা, ডিরেকশন কোসাইন বের করার ফর্মুলা, ডিরেকশন কোসাইন। ডিরেকশন রেশিও থেকে ডিরেকশন কোসাইনে যাওয়া যাবে সেই অপশনে। তাহলে OG যেহেতু আমার একটা সরল রেখা, আর OG স্ট্রেট লাইনে যদি আমি 1,1,1 ডিরেকশন রেশিও পাই, তাহলে OG এর অবশ্যই কি আছে, ডিরেকশন কোসাইন আছে, আছে না? তো লিখো ডিরেকশন কোসাইন অফ OG, ডিরেকশন কোসাইন অফ OG। হ্যাঁ, এই পাশটা মুছে দিচ্ছি, প্রশ্নের দরকার নেই। দেখো ডিরেকশন কোসাইন
অফ ওজি ইজ, চিন্তা করো, ভালো করে ফলো করো। ওজি এর ডিরেকশন কোসাইনটা তাহলে কত হবে? এখানে কি ছিল, এখানে কত ছিল? a ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, কার মান? l এর মান না? তাহলে এখানে ধরে দিলাম এর মানটা কত? 1। তাহলে এখানে লিখলাম 1 ডিভাইডেড বাই রুট ওভার কি 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার না, মানে কত? না না না, রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার 3 হবে, তাহলে রুট ওভার 3। তাহলে 1 বাই রুট 3 যে এটা আসলে কার মান? এটা আসলে এল এর মান, এটা আসলে এল এর মান। ওকে, এরপরে সিমিলারলি কমা দিয়ে লিখো, পরেরটা কত হবে? এখানে সবগুলো সেম হবে, 1 বাই রুট 3, এটাও কত? 1 বাই রুট 3। আমি আসলে বুঝতে পারলাম যে স্যার এই 1 বাই রুট 3 যেটা, সেটা আসলে এল এর মান, এইটা আসলে কার মান? এম এর মান। এটা আসলে কার মান? এন এর মান। কার জন্য? ওজি এর জন্য। সিমিলারলি তুই প্রত্যেকটা বের করে ফেলো, প্রত্যেকটা আমি লিখে দিচ্ছি, সমস্যা নাই, লিখো তো ডিরেকশন কোসাইন অফ ওজি এর জায়গায় লিখে হচ্ছে সিএফ। তো সিএফ হলে এখানে কত আছে? 1 না, তাহলে 1 ডিভাইডেড বাই, এখানে কিন্তু রুট 3 হবে। কেন রুট 3 হবে? কারণ তুমি তো এগুলোকে স্কয়ার করে যোগ করবা, কমা পরেরটা হবে -1 ডিভাইড বাই রুট 3, কমা 1 ডিভাইড বাই রুট 3। ক্লিয়ার? এটা কিন্তু সিএফ এর জন্য এটা হচ্ছে এল, সিএফ এর জন্য এটা হচ্ছে এম, এটা হচ্ছে সিএফ এর জন্য কত? এন। ঠিক না? পরেরটা ডিরেকশন কোসাইন অফ এডি। তো এডি ইজ, এখানে কত পাওয়া যাবে? -1 বাই রুট ওভার 3, এখানে হবে 1 বাই রুট ওভার 3, আর এখানে হবে 1 বাই রুট ওভার 3। এবার হচ্ছে ইবি, ডিরেকশন কোসাইন অফ ইবি। তাহলে এখানে হবে 1 ডিভাইড বাই রুট 3, কমা 1 ডিভাইড বাই রুট ওভার 3, -1 ডিভাইড বাই রুট ওভার 3। এক একটার জন্য, যেমন ইবি এর জন্য এটা কিন্তু এল, হ্যাঁ এটা কিন্তু এল, তাহলে বুঝে বুঝে পড়তে হবে। এটা এল, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, প্রত্যেকটার জন্য একই রকম, তাই সিরিয়াল ওয়াইজ লিখছি। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন আমার 4টা ডায়াগোনাল ছিল, 4টা ডায়াগোনালের কি বের করে ফেলছি কষ্ট করে? ডিরেকশন কোসাইন বের করে ফেলছি। কিন্তু আমার প্রশ্ন এটা বলে নাই, প্রশ্নটা এবার শুরু লাইনটা আবার পড়ো। কি বলছে প্রশ্নটা? বলছে কোনো একটা সরল রেখা 4টা ডায়াগোনালের সাথে কি কোণ তৈরি করবে? মনে করো একটা সরল রেখা আলফা কোণ তৈরি করবে, একটা বিটা কোণ তৈরি করবে, একটা গামা, একটা ডেল্টা তৈরি করবে। ঠিক আছে, ওকে ফাইন। তো এখন আমি ধরে নিচ্ছি, এখন আমি আমার ছবিটাকে আরেকটু চেঞ্জ করবো, আরেকটু মডিফাই করবো। খেয়াল করো, মনোযোগ দিও। আমি আমার পুরো ছবিটাকে, এই শোনো, পুরো ছবিটা সবটা চেঞ্জ করে ফেলতেছি বলতে এই যে এগুলো মুছে দিচ্ছি, এগুলোর আমার কাজ নাই, এগুলো হয়তো রাখার কোনো দরকার নেই, আর এগুলোর এখন আর কোনো কাজই নেই, ছবি বেশি হিবিজিবি করার দরকার নেই, বোঝানোর জন্য এতটুকু যথেষ্ট। আর নামগুলো লাগবে, ও এটা হচ্ছে এ, বি, সি, ডি, ই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি। তো তুমি চিন্তা করো, আমি ধরে নিচ্ছি আমার যে সরলরেখাটার কথা বলছে না, যে কোনো একটা স্ট্রেট লাইন, আমি ধরে নিচ্ছি আমার সেই স্ট্রেট লাইন হচ্ছে এইটা, এই যে এইটা হচ্ছে আমার সেই স্ট্রেট লাইন। এই বারবারটা স্ট্রেট লাইন নিলাম, এই স্ট্রেট লাইনের নাম দিলাম মনে করো ওপি, নাম দিলাম হচ্ছে ওপি। ক্লিয়ার? তো ঘটনাটা কি, এই ওপি স্ট্রেট লাইনটা ওজি তো একটা ডায়াগোনাল, ধরে নিচ্ছি সে ওজি এর সাথে আলফা কোণে আছে, সে এই যে এডি এর সাথে, এই যে এ থেকে ডি এর সাথে এই বরাবর কত কোণ তৈরি করছে? এই যে এই বরাবর দেখো, এই দেখো সেই বরাবরটা কোণ তৈরি করছে না? এই দেখো ও থেকে পি তো এইদিকে, আর এ থেকে ডি তো এইদিকে, তাহলে সে এইখানেটা, এই যে এখানে তার ইন্টারসেক্টিং পয়েন্ট না, তাহলে এখানে সেটা কোণ তৈরি করছে না? সেই কোণটা কত? বিটা। আবার দেখো আরেকটা কোনটা, এই দেখো মনে করো সিএফ হচ্ছে আমার ডায়াগোনাল, এই সিএফটা এই ওপি এর সাথে এইখানেটা কোণ তৈরি করছে না, যে এই জায়গাতে, সেটা গামা ধরে নিচ্ছি আর কি। আবার ধরো ফাইনাল কোনটা আছে, বি আছে বা ইবি আছে, তাহলে এইটা হচ্ছে এটা কত কোণ তৈরি করতেছে এখানে? ডেল্টা। তো ধরে নিচ্ছি প্রথম থেকে যদি আসি, যে প্রথমে কোনটা ছিল? ও থেকে জি, তাই না? ও থেকে জি, তাহলে ও থেকে জি এর সাথে কোণ হচ্ছে যে এইখানে, এই যে এতটুকু হচ্ছে আলফা, এইটা মুছে দিচ্ছি। এই খুব ভালো করে সূক্ষ্মভাবে বুঝো, এটা হচ্ছে আলফা,
ক্লিয়ার? প্রয়োজন তুমি আবার ছবি আঁকো। এইবার সে হচ্ছে বিটা কোণ তৈরি করবে কার সাথে? এডি এর সাথে। তো এডি এর সাথে তার কোণটা কোথায়? এইখানে, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে তার বিটা কোণ। আর এরপরে কোনটা আছে? এরপর হচ্ছে যে সিএফ, তাই না? সিএফ এর সাথে ধরে নিলাম হচ্ছে গামা, এবার ধরে নিলাম হচ্ছে গামা, ফাইনাল হচ্ছে গামা, এটা দিলাম গামা। আর ইবি এর সাথে এখন দিলাম কত? ডেল্টা। এই যে আমার কোণগুলো ক্রিয়েট হয়ে গেছে। প্রত্যেকটা ডায়াগোনালের সাথে সে একটা করে কোণ তৈরি করতেছে। কেউ না বুঝলে আমাকে বললো, আমি আবার বুঝাই দিচ্ছি। রমেশ কোথায় বুঝানে বলো? সি এর সাথে প্রথম কোণটা নিছি, সিএফ নিছি, ওকে। তাহলে তুমি যদি সিএফ সাথে বিটা দিতে চাও দাও, সমস্যা নাই, তাহলে এটাকে বিটা করে দাও, এটা নিলেই হলো, এটা কোনো ইস্যু না। তুমি এটাকে বিটা করে দাও, এটা বিটা করে দিলে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে গামা, এটা হয়ে যাবে ডেল্টা। মানে ওপি সরল রেখাটা প্রত্যেকটা কর্ণের সাথে একটা করে কোণ তৈরি করতেছে। আমার বোঝানোর বিষয় হচ্ছে এইটা, যে ওপি হচ্ছে স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনটা প্রথমে ওজি কর্ণের সাথে এখানে ছোটটা কোণ তৈরি করছে, হচ্ছে আলফা। সিএফ যদি নেই, তাহলে সিএফ এর সাথে ওপি হচ্ছে এই সরল রেখা, এইখানে কোণ তৈরি করতেছে, যে এখানে কোণটা হচ্ছে এইখানে, এই বরাবর কোণ তৈরি করতেছে এইখানে, এই কোণের নাম দিচ্ছে হচ্ছে বিটা। ক্লিয়ার? তারপরে গামা তৈরি করতেছে কার সাথে? গামা তৈরি করতেছে হচ্ছে এডি এর সাথে, এখানে গামা। আর ইবির সাথে এই যে এখানে হচ্ছে ডেল্টা কোণ। প্রত্যেকটা কোণ বুঝাই দেওয়া হয়েছে, প্রয়োজন তুমি এগুলো একটু মার্ক করে রাখো। ওকে, গেল প্রত্যেকটা কোণ তো বুঝতে পারলাম নাকি? আচ্ছা, এবার গতকালকের ক্লাসে একটা থিওরি পড়ছিলাম, ভালো করে শুনো। গতকালকের ক্লাসের থিওরিটা ছিল কেমন? যে দুইটা সরল রেখা, এইটা আর হচ্ছে এইটা, তো এইটা হচ্ছে ও এ, এটা হচ্ছে কত? ও বি। মনে করে দেখো, দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ যদি কত হয়? থিটা হয়। তাহলে আমি বলতে পারি যে cos থিটা, আর এইটার ডিরেকশন কোসাইন ছিল কত? L1 M1, এটা কত? N1, মনে পড়ে? আর এটা কত? L2 M2, আর কত? N2। তাহলে মধ্যবর্তী কোণ কত? যদি থিটা হয়, তাহলে ফাইনালি আমরা এটা প্রুফ করছিলাম না, যে L1 L2 প্লাস M1 M2 প্লাস কত? N1 M2, ঠিক কি না? তাহলে এবার তুমি বলো, প্রথমে স্যার ওপি এর সাথে ওজি এর কানেকশন নিব। কার সাথে কার নিব? ওপি এর সাথে ওজি। তাহলে ওপি এর ডিরেকশন কোসাইন প্রশ্নে বলে দিছিল কত? কত বলে দিছিল? মনে করো ওপি তো একটা স্ট্রেট লাইন, ওপি এর ডিরেকশন কোসাইন কত তুমি কি জানো? জানো না। ধরে নিচ্ছি ওপি এর ডিরেকশন কোসাইন হচ্ছে এল কমা এম কমা এন, ধরে নিচ্ছি। তাহলে ওপি এর সাথে কানেকশনটা কার হবে? ওজি এর। তাহলে মধ্যবর্তী কোণটা কত? না, ওপি এর সাথে ওজি মধ্যবর্তী কোণ কত? আলফা। তাহলে এখানে কত লিখবো স্যার? cos আলফা। ঠিক আছে? তাহলে ওপি এর প্রথম ডিরেকশন কোসাইন কত? ওপি এর ডিরেকশন কত? এল। L1 এর জায়গায় লিখবো কত? আর ওজি এর ডিরেকশন এই যে কত আছে? L2। এটা হচ্ছে কত? L2 না? বুঝতেছো? মানে ওজি এর জন্য এটা হচ্ছে L2, এটা M2, এটা হচ্ছে N2, আর এটা কত? L1 M1, আর কত? ক্লিয়ার? তাহলে কত হবে? L/3 না? হ্যাঁ, তাহলে এটা হবে L/3, ভেরি গুড। বা L × 1/√3 প্লাস এটা কত হবে? M × 1/√3, ভেরি গুড। তারপরে প্লাস 1/√3। আমি জিনিসটা বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। যখন ওপি এর সাথে আমি ওজি কানেক্ট করব, তখন এইটাকে ভাববো L1 M1 N1, আর এটাকে ভাববো L2 M2 N2। ক্লিয়ার? তো এখন লিখো যে আগে এগুলো কথাবার্তা করে লিখে নিতে হবে, যে লেট OP be any straight line OP be any straight line which makes alpha, beta, gamma and delta with respect to four diagonal কার সাথে কথা নিচ্ছে? সে ওজি এর সাথে আলফা কোণ তৈরি করতেছে, কমা বিটা তৈরি করতেছে সিএফ এর সাথে। আচ্ছা, আর গামা তৈরি করতেছে কার সাথে? গামা তৈরি করতে হচ্ছে এডি এর সাথে। এডি, এই যে এ থেকে ডি এর সাথে সেইখানে মাঝখানে গামা তৈরি করছে, আর ই থেকে বি দিকে তৈরি করছে হচ্ছে ডেল্টা এন্ড ইবি রেসপেক্টিভলি। হ্যাঁ, স্যারের সাথে কথা বলে এসে কত লোক স্বাধীন ভাই
10 মিনিটের মতো লাগবে। ক্লিয়ার? তো লিখো, খেয়াল করো যে লেট ওপি অ্যান্ড ওপি আর হচ্ছে ওজি, ওপি অ্যান্ড ওজি makes an angle alpha, then we know that আমাদের মূল ফর্মুলা হচ্ছে কি cos থিটা ইকুয়ালস টু কত L1 L2 প্লাস কত M1 M2 প্লাস কত N1 N2, ঠিক কি না? তাহলে এখানে থিটা বলতে কত আছে? থিটা বলতে আছে আলফা। গুড, তো লিখো cos আলফা, cos আলফা ইকুয়ালস টু, বলো এখানে L1 বলতে কত আছে সাফান ওপি এর জন্য? L, মানে এটা তো হচ্ছে L L, M, N, তাই না? তাহলে L1 বলতে আছে হচ্ছে L, M1 বলতে আছে হচ্ছে M, তাই না? তাহলে L1 বলতে L, তাহলে L এর সাথে গুণ হয়ে যাবে হচ্ছে L2, L2 বলতে কত 1/√3, হ্যাঁ এটা হচ্ছে L2। তাহলে একবার লিখি L/√3, L/√3 প্লাস M/√3, হ্যাঁ গুড, প্লাস N/√3। তাহলে এটা আমি কার জন্য পাইছি? কোন ডায়াগোনালের জন্য পাইছিলাম? এটা আমি আলফার জন্য পাইছি, ফর আলফা অথবা ফর ওজি, তাই না? ওকে, তো এখানে লিখো, এইখানে একটু লেখাতে যে ফর ওজি ডায়াগোনাল, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ওজি ডায়াগোনালের জন্য। এবার লিখবো হচ্ছে সিমিলারলি, এবার ডায়াগোনাল আমি কোনটা হিসাব করবো? বিটা, মানে সিএফ। হ্যাঁ লিখো যে সিমিলারলি ফর সিএফ ডায়াগোনাল, তো সিএফ ডায়াগোনালের জন্য এখন আমার মধ্যবর্তী কোণ কত? cos বিটা না মেয়েরা, ছেলেরা? cos বিটা না? তো লিখো cos বিটা। তো cos বিটা যখন হবে তখন এখানে তো L1 M1 এর কোনো চেঞ্জ নাই, এখান থেকে দেখে দেখে লিখবা। তাহলে গুণ হবে কার সাথে? L এর সাথে 1/√3, হ্যাঁ গুণ করে করে লিখে ফেলো। হ্যাঁ ভেরি গুড, মাইনাস M/√3, হ্যাঁ তারপরে এখানে N/√3, হ্যাঁ ঠিক আছে N/√3। তারপর লিখো ফর, এবার হচ্ছে এডি, হ্যাঁ গামা হচ্ছে এডি, ফর এডি ডায়াগোনাল, cos গামা, তো cos গামা কত হবে? এই যে এখান থেকে মাইনাস L/√3, হ্যাঁ মাইনাস L/√3 প্লাস M/√3 প্লাস N/√3। ওকে, ফিনিশিং। ফর লাস্টেরটা হচ্ছে কত? ইবি, হ্যাঁ কোনোভাবে বি লেখা যাবে না, ফর ইবি ডায়াগোনাল। তো কত হবে ইবি ডায়াগোনালের জন্য? cos ডেল্টা। গুড, cos ডেল্টা। তো cos ডেল্টা মানে কত? আচ্ছা এখানে ডেল্টা, তো তাহলে এখানে আছে 1/√3, হ্যাঁ L1 × L2, তাহলে L/√3 শুধু শেষে নেগেটিভ হবে, প্লাস হচ্ছে M/√3 মাইনাস N/√3। এখন তোমার কাছে সবগুলোর ভ্যালু আছে, দেখো cos আলফার ভ্যালু আছে, cos বিটার ভ্যালু আছে, cos গামার ভ্যালু আছে, cos ডেল্টার ভ্যালুটাও তোমার কাছে আছে, ঠিক কি না? এখন তুমি এবার প্রশ্নের দিকে তাকাও। হ্যাঁ না 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 না, বলছে এগুলোকে স্কোয়ার করে যোগ করতে, বুঝছো? বলছে এগুলোকে স্কোয়ার করে যোগ করতে। তো এখন আর আমাদের ছবি টবি কিছু লাগবে না, এখন আমরা শুধু স্কোয়ার করে যোগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো লিখো, প্রায় শেষের দিকে আছি আমরা, ঠিক আছে এতটুকু? হ্যাঁ কিচ্ছু করার দরকার নেই, কোনো ইকুয়েশন দেওয়ার দরকার নেই, এতটুকু তো লিখছো নাকি? এখন স্যার পুরো বোর্ডের সব কিছু মুছে দিলাম, এগুলো আমাদের লাগবে না, শুধু আমাদের ইকুয়েশন। আচ্ছা এগুলো রাখতেছি, সমস্যা নেই। আচ্ছা এখন আমাদের মূল কাজ কি? ইকুয়েশন বলছে না cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস cos স্কয়ার ডেল্টা। তো লিখো যে সুতরাং cos স্কয়ার আলফা, cos স্কয়ার বিটা, cos স্কয়ার গামা, cos স্কয়ার ডেল্টা ইকুয়ালস টু, তাহলে বলো এই যে ভ্যালু আছে না এখানে, এই প্রত্যেকটা ভ্যালু এখানে ইনপুট দিয়ে তার উপর স্কয়ার করে দাও।
L/√3 প্লাস M/√3 তার উপর স্কয়ার প্লাস এটা cos বিটা না, হ্যাঁ সাপন, তাহলে এখানে কত হবে L/√3 মাইনাস M/√3 প্লাস N/√3 তার উপর স্কয়ার প্লাস cos গামা, এটা হচ্ছে মাইনাস L/√3 প্লাস M/√3 প্লাস N/√3 তার উপর স্কয়ার, লাস্টটা কত cos গামা গেল, লাস্টটা কত cos ডেল্টা না, এই যে এইটা, তাহলে প্লাস L/√3 M/√3 মাইনাস N/√3। দেখো ইকুয়েশন সবগুলো ঠিকঠাক আছে কিনা, L M N পজিটিভ, L পজিটিভ, M নেগেটিভ, প্লাস N পজিটিভ, মাইনাস L পজিটিভ, M পজিটিভ, N পজিটিভ, L M N সব ঠিক আছে। তাহলে নিচের ইকুয়েশনগুলো মুছে দিব। এখন বলো এখানে কার সূত্র বলে? A প্লাস B প্লাস C হোল স্কয়ার সূত্র। বাট সহজ, ভয়ের কোনো কারণ নাই। প্রথমটাতে লিখো, দেখো আমি যদি এটা স্কয়ার করি এক লাইনে শেষ করতে পারবো। স্কয়ার করলে নিচে কি রুট থাকবে? থাকবে না। তাহলে এখানে হবে L²/3 প্লাস M²/3 প্লাস N²/3 প্লাস সূত্র কি 2ab না? এই শুনো ভালো কথা ফাঁকন্দ, আমি যখন 2ab করব তখন এই দুইটা আবার গুণ হয়ে যাবে না? গুণ করলে সেটা আবার কি হয়ে যাবে? 3 হয়ে যাবে না? মানে বিষয়টা কি, মনে করো 2bc লিখলাম, তাহলে ml হবে √3 গুণ হবে না? সেটা আবার কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, মানে রুট আর থাকতেছে না। ওকে, তো প্রথমে লিখলাম 2ab মানে 2lm/3 প্লাস 2mn/3 প্লাস 2ln বাই কত 3। ওকে, আমি এমন ভাবে লিখতেছি, দেখো আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট লিখবো, পারলে তোমরা এভাবে লিখো। এখানে একটা পার্ট শেষ করলাম না, এরপর লিখবো পরের পার্ট, এই যে প্লাস এটা লিখবো L/3। আচ্ছা এটা তো a² প্লাস b² প্লাস c² না, তো b বলতে এখন নেগেটিভ না, সেটা আসলে কত হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, স্কয়ার কারণে পজিটিভ হয়ে যাবে। তাহলে প্লাস এখানে L² হবে m²/3 প্লাস N²/3 প্লাস এবার কত 2ab, তো এর মান পজিটিভ, বি এর মান কি সামনে কি আসবে? মাইনাস 2lm বাই কত? 2lm বাই কত? 3, বুঝছো? প্লাস কত 2bc, তাহলে 2mn/3 আবার 2ac হলে এটা দুটোই পজিটিভ 2nl/3। ঠিক আছে, বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা ফাইনালি এই যে এইটা প্লাস এখানে দেখো একটু কাটাকাটি করে ফেলে, যেগুলো কাটাকাটি করে ফেলি একবারই। এখানে দেখো 2lm এর সাথে এটা কাটাকাটি যায়, এই দুটো কাটাকাটি যাচ্ছে না, এগুলো পরে দেখবো। আচ্ছা এবার এইটা স্কয়ার করলে এটা হবে কত? L²/3 m²/3 N²/3। তাহলে এখানে কত হবে? 2ab করলে কত হবে? মাইনাস 2lm না, মাইনাস 2lm ডিভাইড বাই কত 3 প্লাস 2bc 2mn/3 মাইনাস 2nl/3। ঠিক আছে, তাহলে এবার এখানে দেখো এটার সাথে এটা কাটাকাটি যায় না, যায় কিনা? এই যে 2nl/3 কাটাকাটি যায় কিনা? আবার দেখো 2mn/r তো কাটাকাটি যাচ্ছে না, আর তো নেগেটিভ নাই, আর নেগেটিভ তো এখানে পাই নাই, পাইছি না। এবার শেষেরটা ফাইনালি L²/3 প্লাস m²/3 প্লাস N²/3 প্লাস 2lm/3 মাইনাস 2mn/3 মাইনাস 2nl/3। ক্লিয়ার? এবার দেখো কি ঘটনাটা ঘটতেছে, হিসাব করো। এই 2mn/3 আর এই 2mn/3 কাটাকাটি গেছে, এই 2lm/3 এটা কাটাকাটি গেছে, ঠিক না? আর বলো এই যে এইটার সাথে এইটা কাটাকাটি গেছে, তাই না? ওকে আচ্ছা, বাট এখানে আরেকটা তো কাটাকাটি যাওয়ার কথা। হ্যাঁ এই যে এইটা লিখতে স্যার ভুল করছি, এই যে mnটা আছে না, লিখতে ভুল করছি। কেমনে ভুল করছি দেখো, এই যে a² প্লাস b² প্লাস c², তার মানে 2ab 2bc যখন লিখবো তখন m আর n এর সামনে নেগেটিভ আছে না, এটাও নেগেটিভ হয়ে যাবে, এটাও নেগেটিভ হয়ে যাবে, এটা নেগেটিভ। তাহলে এই দুটো কাটাকাটি চলে যাবে, এটার সাথে এটা কাটাকাটি চলে যাবে, তার মানে এই পার্টগুলো সব কি হয়ে গেছে? সব জিরো হয়ে গেছে। তো ফাইনালি এগুলো যদি জিরো হয়ে যায় তাহলে আমি এবার এখানে উপর লিখতে পারি
এই শেষ হয়ে গেছে আমাদের প্রুফ। বলো ছেলেমেয়েরা, এখানে এটা তো এল স্কোয়ার ছিল, তাই না? তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস, তাহলে কয়টা মুছে দিলাম আমি এবার? অনেকটা মুছে দিছি না? আচ্ছা, সমস্যা নাই, সবটা কাটাকাটি গেছে। তাহলে এই জায়গা তো কি ছিল? এই যে এই জায়গা তো কি ছিল? এল স্কোয়ার এম স্কোয়ার প্লাস কত? এম স্কোয়ার এল স্কোয়ার বাই 3, এটা বাই 3 প্লাস কত? এন স্কোয়ার বাই 3। আর এগুলো সব কাটাকাটি চলে গেছে। তাহলে হিসাব করো তো, এখানে আমার এই চিন্তা করো, এই এল স্কোয়ার বাই 3 এর কয়টা আছে? সব কাটাকাটি করে আছে না? ওদের তো ক্লাস নিচ্ছি। সব কটা করে আছে? এই 5 মিনিট। সব কটা করে আছে? 4টা করে। তাই লিখলাম 4l স্কোয়ার বাই 3। পরেরটা এটা কত? 4m স্কোয়ার বাই 3। পরেরটা 4n স্কোয়ার বাই 3। আর কিছু কি এক্সিস্ট করে? আর কিছু এক্সিস্ট করে না। তাহলে একটা কাজ করি, এখান থেকে সব জায়গা থেকে স্যার 4/3 কমন নিই। তাহলে l স্কোয়ার প্লাস কত? তাহলে 4/3। এটার মান কত আমরা জানি? 1 না? সবগুলো এডিশন কোথায় জানি? স্কোয়ারের এডিশন হচ্ছে 1। তাহলে প্রথম অংশটা আমাদের প্রুফ হয়ে গেছে কিনা দেখো তো। আচ্ছা, তাহলে এইটা আমরা পেয়ে গেলাম, এটা আমরা পেয়ে গেলাম যে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস cos স্কয়ার ডেল্টা ইকুয়ালস টু 4/3 লিখতে পারি না? প্রথম অংশ প্রুফ। এবার cos স্কয়ার আলফাটাকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস, হ্যাঁ লিখো, 1 মাইনাস sin স্কয়ার আলফা, 1 মাইনাস sin স্কয়ার বিটা, 1 মাইনাস sin স্কয়ার গামা, 1 মাইনাস sin স্কয়ার ডেল্টা ইকুয়ালস টু 4/3। পারি তো লিখতে নাকি? আচ্ছা, এবার ফাইনালি কি করতে পারি? এভাবে ভাবো, এখানে 1 কয়টা আছে? 4টা। তাহলে 4 মাইনাস 4/3। আর এগুলোকে নেগেটিভ সবগুলোকে পাশে নিয়ে যাও। sin স্কয়ার আলফা, sin স্কয়ার গামা, sin স্কয়ার ডেল্টা। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হয়? লিখলাম sin স্কয়ার আলফা, sin স্কয়ার বিটা, sin স্কয়ার গামা, sin স্কয়ার ডেল্টা। তাহলে এখানে কত হবে? 3 4 এ 12, 12 থেকে 4 গেলে কত? 8/3। দেখো তো আমাদের প্রুফ হয়েছে কিনা, দেখো তো প্রুফ হয়েছে না? তো বলো আজকে লেকচার নাম্বারটা কত? আজকে 19 নম্বর লেকচার। সমস্যা নাই তো।